স্পাইরাল একই কথা। স্পাইরাল এই কিছু ন্যাচারাল রুলস আছে, যে রুলস গুলো আমরা কখনো কখনো ফলো করতে হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, যখন রুলস গুলো আমাদের যাবে না। কারণ ডিজাইন কি অলওয়েজ, কিন্তু ডিজাইনটা হচ্ছে অনেকটা আমাদের ল্যাঙ্গুয়েজের মতো। আমরা আগে ছোটবেলায় কি করি, আগে গ্রামার শিখি না আগে ভাষা শিখি? আগে ভাষা। ভাষা। তারপরে স্কুলে যে গ্রামার পড়া লাগে, তারপরে আমি বুঝে গেছি যে ভাষা থেকে গ্রামার তৈরি হয়েছে, গ্রামার দেখে ভাষা না। তার মানে এমন অনেক ব্যাপার থাকে যেটা গ্রামারকে সাপোর্ট করে না, কিন্তু তারপরে সেটা আমরা বলি। যেমন আমরা ইদানিং তো আমরা স্মার্ট ছেলে মেয়ে বা আমাদের সেলিব্রিটি আইকনটা কি করে, আমি আসতেছি, খাইতেছি, যাইতেছি। ইজ ইট কারেক্ট অ্যাকর্ডিং টু আওয়ার গ্রামার? না। শুধু ভুল না, একটা ভাষার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল, যে আপনি সাধু চরিত মিক্স করে কথা বলছেন, কিন্তু তারপর আমরা জিনিসটা বলছি, কিন্তু রুলস এটা ফলো করে না। তো মাঝে মাঝে কিছু ব্যতিক্রম জিনিস ডিজাইনের ক্ষেত্রেও আসতে পারে, হতে পারে। আর সেটা তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন ইউ হ্যাভ এনাফ নলেজ, হিউজ নলেজ অন ডিজাইন, ইউ ক্যান ডু দ্যাট। এগুলো তখন করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি ব্যাপার। তাহলে যে সকল জিনিসগুলা আমরা বললাম, যারা নোট ডাউন করেছেন তারা করে ফেলেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই নোটগুলো খাতা কলমে যারা করেছেন, যে সরাসরি অথবা নিজেরা টাইপ করে হলো গ্রুপে পোস্ট করতে পারেন। এবং টেকনিক্যাল নলেজ বা আইটি স্কিলের ক্ষেত্রে এটা একটা খুবই গুড প্র্যাকটিস। যাদের প্র্যাকটিস নাই তারাও করে ফেলে, ইনক্লুডিং আওয়ার মডারেটর। যে আপনারা যখন কোনো কিছু শিখবেন নোট করবেন, খাতা কলমে করলে খুব ভালো। বা যখন আইডিয়া নেবেন এবং সেটা হচ্ছে গ্রুপগুলোতে ছবি তুলে পোস্ট করেন অথবা লিখে পোস্ট করেন, তাহলে আপনি প্রত্যেকদিন কি শিখছেন, আপনার ব্রেন যেমন কাজ করছে, পাশাপাশি অন্যরাও সেটা থেকে হেল্প নিচ্ছে এবং আপনি ক্রমাগত জিনিসটাতে শাইন করছেন। তো এটা একটা গুড প্র্যাকটিস। তাহলে ওভারঅল আমরা আজকে এর বেশি বাড়াবো না দিনে, যেহেতু রুলস জিনিসগুলো একবারে বেশি বাড়িয়ে লাভ নেই। নেক্সট দিন আমরা কালো টাইপোগ্রাফি নিয়ে দেখবো। তাহলে আমরা যা যা শিখলাম একবারে যদি আমরা একটু জিস্ট করি, কি কি শিখলাম। তাহলে আমরা প্রথমে তো হচ্ছে ডেফিনেশন শিখছি, রাইট? তারপরে আমরা কিছু রুলস বা প্রিন্সিপালস যাই বলি, আমরা রুলস শিখছি, ডেফিনেশন শিখছি, রুলস দেখছি। গ্রাফিক ডিজাইনের টাইপ দেখছি, কত ধরনের টাইপ হতে পারে, কোন কোন সেক্টরে কাজ করে, কিভাবে কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা রুলসের পরে লেআউটটা, লেআউট অ্যান্ড কম্পোজিশন। ওভারঅল যা বলছি সবকিছু মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কম্পোজিশন। মানে আপনার যে অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, কন্ট্রাস্ট, লাইন, শেপ। আচ্ছা, একটা জিনিস এখানে একটু কম বলা হয়েছে, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এই লাইন কখনো ছোট হইতে পারে, এরকম হতে পারে, আবার লাইন কখনো মোটা হইতে পারে, খেয়াল করেন। এই লাইন কখনো শেপ হইতে পারে, তো সেই জন্য লাইন খুব ইম্পর্টেন্ট। বা অনেকগুলো লাইন হলে সেটা আবার একটা প্যাটার্ন হইতে পারে, তো লাইন খুব ইম্পর্টেন্ট। শেপ জিনিসটা তো আমরা জানি, বিভিন্ন ধরনের শেপ হতে পারে, শেপ দিয়ে তো আমরা অনেক কিছু প্রকাশ করি। তো এই জিনিসটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ, যেমন স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এগুলা কি জিওমেট্রিক্যাল না? কিন্তু আমি যদি এরকম এরকম কোনো শেপ করি, এটা কি কোনো জিওমেট্রিক মানস রুলস ফলো করছে? না। কিন্তু হতে পারে এটা আমার ডিজাইনের একটা পার্ট, সেগুলো জিওমেট্রি না। ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা আমি বোঝাতে গিয়ে ভুলে গেছিলাম, আপনারা তো মনে পড়াই দেননি আমাকে, সেটা হচ্ছে সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক বলে কিছু একটা আমি বলছিলাম আপনাদের। সিমেট্রিক, হ্যাঁ, সিমেট্রি বা সিমেট্রিক, এবং এরা এটার আগে এ বসাই দিলেই অ্যাসিমেট্রিক। তো এই জিনিসটা কি, ধরেন আমার একটা ডিজাইন এইটা, হাতে আঁকছি, অত পারফেক্ট হবে না। এটাকে যদি ঠিক মাঝে বরাবর আমি দাগ টানি, তাহলে এই বাম আর লেফট অংশ যদি সমান হয়, অথবা এই বরাবর ডান টানি, তাহলে এই অংশ এবং অংশ যদি সমান হয়, এটা হচ্ছে সিমেট্রিক। আর যদি না হয় তাহলে অ্যাসিমেট্রিক। বোঝা গেছে? আমি একটা শেপ টানলাম, এটা সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? অ্যাসিমেট্রিক।
অ্যাসিমেট্রিক মানে মাঝ বরাবর হয়নি। আমরা মাঝ বরাবর হলে যেটাকে ব্যাস হিসেবে ধরি, হ্যাঁ? মাঝ বরাবর হয়নি, হ্যাঁ? যদি সার্কেলটা পারফেক্ট হয়নি। তো এই জন্য হচ্ছে আমাদের এখান থেকেও দেখতে পারি সরাসরি সফটওয়্যার থেকে। এবং আমরা যদি এই যে তাহলে এই অংশটা এই অংশটা এই দুইটা অংশ একে অপরের কি সিমেট্রিক, ঠিক আছে? সিমেট্রিক হচ্ছে এই অংশগুলো। কিন্তু যদি আমি এখানে রাখি তাহলে কি এটা সিমেট্রিক হলো? না। জি না। না। আবার আমরা যদি এরকম কিছু একটা আঁকি, খেয়াল করেন, আমি শুধু চেহারা আপাতত দেখাচ্ছি, আমি ইভেন কিবোর্ডের কিছু ধরছিও না, সেজন্য এটা অতভাবে সমান হচ্ছে না। খেয়াল করেন এইভাবে আমাদের তিনটা কলাম এবং তিনটা রো যদি সব সমান থাকে, হ্যাঁ সমান নাই, এখানে আমি বুঝতে পারছি যে এখানে আমাদের একটু 19-20 আছে, হচ্ছে করে সমান করছি না। প্রথমে আপনারাও তাই করবেন, একটু ভুল করবেন, এভাবে করবেন। এইটা হচ্ছে রুলস অফ থার্ড বলে এটাকে। রুলস অফ থার্ড বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোকাস করব যখন ডিজাইন গুলো করব, আমাদের ডিজাইন গুলো এই পোর্শনে রাখার লাগে। আপনি ইমেজ বসাবেন, আপনি টার্গেট করেন এটাকে মিডল সেন্টার করে রাখেন, টেক্সট গুলো এর মধ্যে ব্যবহার করেন। সো এটা একটা রুলস, যে রুলসটা নেচার খুব বেশি কাজ করে এবং মানুষের খুব ভালো লাগে চোখে। অথবা আপনি আরেকটা জিনিস করতে চাচ্ছেন যে রুলসের ক্ষেত্রে যে জিনিসটা হয় আরো, যে আপনি একটা ডিজাইন লেআউট রেডি করেছেন কোনোভাবে, যা কিছু হতে পারে, এখন আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন জায়গায় কোন জিনিস দিবেন। তাহলে আপনার মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনটা কয়েকভাবে হতে পারে, সেটা হচ্ছে এইভাবে খেয়াল করতে হবে। আমি ভাবেন যে ওর মধ্যে আমি লিখছি, অথবা এইভাবে, অথবা এইভাবে। এই তিনটাই ইংরেজি অ্যালফাবেট না? জি। এন এন জেড এইচ। জি বা জেড, আমেরিকানরা জি বলে, ব্রিটিশরা জেড, এন্ড এইচ। তার মানে কি, আপনি একটা মানুষ প্রথমে চোখ ফেলে এই জায়গাতে, এরপর সোজা নিচে আসে, এইভাবে যায় এইভাবে যায়, অথবা চোখ ফেলে এখানে, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, অথবা চোখ ফেলে এই বরাবর মিডলে যায়, এইভাবে স্ক্যান করে। তার মানে এই ইমোশনালি একটা মানুষ কিভাবে কি করে এটা কিন্তু জানতে হবে। তো এইটা কিন্তু আপনার কোম্পানিগুলো জানে, দেখে আপনার কাছে জিনিস বিক্রি করতে পারে। আপনি হয়তো সেটা জানেনও না যে কোম্পানি কিভাবে আপনার কাছ থেকে ইমোশনালি জিনিসগুলা ঠিক করে। আমি কমন একটা কথা বলি, আজকেও সেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনি একটা দোকানে যদি সাবান কিনতে যান, তাহলে আপনি কোন সাবানটা কিনবেন? যার যেটা বেশি মানে নিজের সাথে রেসপন্সিবল হয়েছে সেটাই তো রেসপন্সিভ না, হয়েছে। তারপরে ব্র্যান্ড বলেন যে কয়জন আছেন নিজের মতো, কে কোনটা আমার কিনবেন? আমার তো লাইফ বয়। আপনার লাইফ বয়। তারপরে অন্যজনের? আপনার কি? স্যাভলন। স্যাভলন। তারপরে? বেলিনা। এখন যে সোপ সাবানটা কিনবেন, ট্রাস্ট মি, আপনি ওই অ্যাডটা সবচেয়ে বেশি দেখছেন, ওই গ্রাফিক্সটা আপনার চোখে সবচেয়ে বেশি সামনে আসছে, এই জন্য আপনি কিনবেন, আর কোনো কারণ নেই। তাহলে চোখে বেশি সামনে আসছে মানে সে আপনার কাছ থেকে ট্রাস্ট অর্জন করতে পারছে, আপনি দোকানে গিয়ে আপনার ব্রেনে সবার আগে সেটাই আসবে, সেই জন্য আপনি কিনবেন, আর কোনো কারণ নেই। আমাকে যদি জিজ্ঞাসা করি কেন আপনি লাইট বই কিনবেন, আপনি বলতেই পারবেন না। আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো মনে হয়, আমার কাছে আস্থা অর্জন করছে, এরকম ছাড়া আর কোনো অ্যান্সার আসবে না। কারণ সবগুলো একই স্ট্যান্ডার্ড, একই টেস্টে তৈরি করা, ঠিক আছে? তো এই জিনিসগুলা কিভাবে হয়, আপনি আপনার যে কাস্টমারকে অ্যাটাক করবেন, কোন জায়গাটাকে টার্গেট করবেন, যে জায়গাটা আপনার ফোকাস হবে সেইটাকে আপনি অ্যাটেনশন দিবেন। যদি টেক্সট ফোকাসড হয়, টেক্সটটা অ্যাটেন্ড বড় হবে, সেভাবে সুন্দর কালারফুল হবে। যদি ইমেজ হয় তাহলে ইমেজটা ফোকাস হবে। যদি আপনার কালার হয় তাহলে কালারটাকে আপনি ফোকাস করবেন। যেভাবে আমরা ব্র্যান্ডগুলোকে মনে রাখি আর কি। সো এর মধ্যে আমরা কি বোঝাতে পারছি কি কি বললাম সবাই? জি। মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে সবগুলো আমরা বুঝতে পারছি। সবকিছু আমাদের ভিডিওতে বা সবকিছু আমাদের রিটেনে থাকবে না, কিছু অংশ ক্লাসেই পেয়ে যাবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাস আমরা সফটওয়্যারে না গেলেও আজকে এবং নেক্সট ক্লাসও
আমরা বুঝতে পেরেছি যে ক্লাসে থাকাটা কত ইম্পর্টেন্ট এবং কি কি জিনিস আমরা শিখছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারেন, নইলে আমি আপনাদের গ্রুপে কিছু লিংক দিচ্ছি, আপনারা পরবর্তী সময়টা যা যা পড়লেন সেটা একটু মানে রিভিজিট করবেন অ্যালং উইথ দোজ লিঙ্কস, এই ধরনের লিঙ্কগুলো সহ। ঠিক আছে, ওকে, লিঙ্কগুলো দিলে আমরা দেখি। হ্যাঁ আপনারা অবশ্যই